দেখো, এই মুহূর্তে যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের প্রশ্ন, যেটা প্রত্যেক চাকরির পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয়। তো গত বেশ কয়েকটা ভিডিওতে ম্যাথামেটিক্স অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্সি, এই সমস্ত বিষয় নিয়ে আমার এই চ্যানেলে ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করেছি। তোমরা এই চ্যানেলে এই মুহূর্তে প্রথম যারা ভিজিট করছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রত্যেক পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট সাজেশান এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই সংক্রান্ত নোটিফিকেশান ছাড়াও আমি অন্যান্য সমস্ত যেদের বিভিন্ন পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রিপারেশন সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। চলো আজকে আমরা জেনারেল নলেজ যে চ্যাপ্টার, জেনারেল নলেজের যে সেকশন, এটা একটা আনলিমিটেড সেকশন। যা কিছু আমরা দেখি, যা কিছু জানি সেটাই জেনারেল নলেজ। সেটা হোক কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা যে বহু পুরোনো দিনের আমরা পড়াশোনা যেগুলো তোমরা আপ টু গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি লেভেল পর্যন্ত পড়েছো, সেগুলোও কিন্তু একটা জেনারেল নলেজের মধ্যে পড়ে। তো চলো আজকে আমরা যে ট্র্যাডিশনাল কিছু জেনারেল নলেজ যেগুলো এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2022 হবে আগামী 21/8/2022, সেই পরীক্ষার উপযোগী আমরা কিছু প্রশ্ন, যে তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমার সাইটেও কিছু কিছু আছে, বা এই প্রশ্নগুলো কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং অন্যান্য কোন ইম্পর্টেন্ট টাইপের যে প্রশ্ন আছে বিভিন্ন পরীক্ষার জন্য আসতে পারে, এবং সম্ভাব্য লাস্ট মিনিট সাজেশান হিসাবেই তোমাদের এই সেটগুলো আপলোড করা হয়েছে। আগামীতে আমি আরও কয়েকটা সেট এই জেনারেল নলেজ নিয়ে আপলোড করব। এইটা আজকে আমাদের মডেল প্র্যাকটিস সেট হিসাবে তোমরা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। প্রসঙ্গত একটা কথা একটু জানিয়ে রাখি, ডেসক্রিপশান বক্সটা আপলোড করতে একটু সময় লাগে, সেই জন্য লিঙ্কটা আমি কিছুক্ষণ পরে দিই। তোমরা একটু ওয়েট করলেও আবার পরবর্তীতে যখন ভিজিট করবে তখন কিন্তু সেখান থেকে এই লিঙ্কটা পেয়ে যাবে। তো ফার্স্টে আমরা দেখি যে আজকের এই ভিডিওর যে ওয়ার্কশিট, অর্থাৎ এটা তোমরা ব্ল্যাঙ্ক হিসাবেও ডাউনলোড করতে পারবে এবং সঙ্গে সঙ্গে তোমরা এটার আলাদা সিট হিসাবে, মানে এটার যে ব্ল্যাঙ্ক সিট ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এটা আমার অ্যান্সার কি যেগুলো আছে তোমরা প্রথমে প্র্যাকটিস করে নেবে, নেওয়ার পরে অ্যান্সার কিটা সেখান থেকে আপলোড করা হবে, সেটাও দেখতে পাবে। চলো আমরা প্রথমে দেখি ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে। দ্য গ্রেটেস্ট কিং অফ দ্য প্রতিহার ডাইনেস্টি, প্রতিহার বংশের যে মহান রাজা কে ছিলেন? এটা উত্তর হবে কিন্তু ভোজ মিহির ভোজ, ইনি প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। প্রতিহার এই প্রসঙ্গতে একটা কথা বলি, আমি এই যে 20টা আজকে প্রশ্ন দেবো, ওই 20টা প্রশ্নের সঙ্গে সঙ্গে আরও 4 থেকে 5টা প্রশ্ন বা সেই প্রশ্নের রিলেটেড অন্যান্য যে প্রশ্নগুলো আসতে পারে আমি কিন্তু আজকের এই সেটটিতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে লাইক করে দেবে। নেক্সট হচ্ছে দেখো, এর রিলেটেড একটা প্রশ্ন, যেটা অনেক প্রশ্নই হয় যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেই ধরনের প্রশ্ন নিয়েই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা কে? এর ফাউন্ডার হচ্ছে হরিচন্দ্র। এর বলতে এখানে আমি যেটা মেনশন করলাম সেটা হচ্ছে প্রতিহার ডেনাস্টি, অর্থাৎ প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন হরিচন্দ্র। নেক্সট প্রশ্ন যেটা আছে যে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট কনফারেন্স অফ সার্ক? সার্কের ফার্স্ট কনফারেন্স কোথায় হয়েছিল? সার্ক মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, সার্কের পুরো নাম। 1985 সালের 7ই ডিসেম্বর, 7 আর 8 তারিখ সম্ভবত, যতদূর আমি জানি 7 আর 8 তারিখ, 1985 সালের 7 আর 8ই ডিসেম্বর, এই 2 দিন আমাদের বাংলাদেশের ঢাকাতে কিন্তু এই সার্কের প্রথম সম্মেলন বসেছিল। এবং সেই সম্মেলনে কারা কারা এই সঙ্গে রিলেটেড আরও প্রশ্ন, এই সালটা কিন্তু এই প্রশ্নে জানতে চাইনি, আমি তোমরা রিলেটেড জানালাম। সঙ্গে সঙ্গে আর একটা বিষয়, এই যে প্রথম অধিবেশন অর্থাৎ ফার্স্ট কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে কিন্তু কোন কোন দেশ উপস্থিত ছিল? বাংলাদেশ, বিডি মানে বাংলাদেশ, মালদ্বীপস উপস্থিত ছিল, পাকিস্তান ছিল, শ্রীলঙ্কা ছিল,
এক্ষেত্রে। আর নেপাল ছিল, ভুটান ছিল, ইন্ডিয়া ছিল। ভুটান আর ইন্ডিয়া, এই কটা কান্ট্রি উপস্থিত ছিল। সার্কের প্রথম সম্মেলন হয়েছিল ঢাকাতে। দ্বিতীয় সম্মেলন, এর সঙ্গে আরও রিলেটেড যে প্রশ্ন, সেকেন্ড সম্মেলন হয়েছে কিন্তু সেকেন্ড সম্মেলন ইন্ডিয়াতে হয়েছিল। থার্ড সম্মেলন নেপালে হয়েছিল। তাহলে এই রিলেটেড আমরা 5 থেকে 6টা জিকে আমরা এই রিলেটেড জানতে পারলাম। তাহলে প্রশ্ন নম্বর 2 এর জন্য উত্তর হলো এ। 3 নম্বর প্রশ্ন, দ্য বার্থডে অফ হুইচ অফ দ্য ফলোয়িং লিডার্স ইজ সেলিব্রেটেড অ্যাজ টিচার্স ডে ইন ইন্ডিয়া। অর্থাৎ যে বার্থডে, কার জন্মদিনে আমরা টিচার্স ডে পালন করি, এটা হচ্ছে টিচার্স ডে আমরা প্রথম পালন করি 5ই সেপ্টেম্বর। সর্বপ্রথম পালন হচ্ছে 1962 সাল থেকে পালন হচ্ছে। এবং এইটা ভারতের প্রথম রাষ্ট্রপতি, এই প্রথম উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আর সেকেন্ড প্রেসিডেন্ট। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এস রাধাকৃষ্ণন। আর সেকেন্ড প্রেসিডেন্ট, ইনি ভারতের সেকেন্ড প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর সেকেন্ড প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর এস রাধাকৃষ্ণন। এনার জন্মদিনে আমরা 1962 সাল থেকে 5ই সেপ্টেম্বর এটাকে আমরা টিচার্স ডে বা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। তাহলে প্রশ্ন নাম্বার ডি, এই 3-এর জন্য উত্তর হবে ডি অপশান। তারপর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ লোদি ডাইনাস্টি। লোদি ডাইনাস্টি হচ্ছে বহলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি। লোদি বংশটা 1451 সালে উনি বহলুল লোদি প্রতিষ্ঠা করেছিলেন এবং 1526 সাল পর্যন্ত এই সাম্রাজ্যের সময়কাল। পরের প্রশ্ন, 5-এর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইউজড টু আইডেন্টিফাই ওয়েদার এ ডেটা ওয়ার্ড হ্যাজ অ্যান অড অর ইভেন নাম্বার অফ ওয়ান্স। একের পরিবর্তে আমরা কম্পিউটার সিস্টেমে জানি যে বাইনারি সিস্টেম অর্থাৎ কম্পিউটার আমাদের ভাষা হিসাবে, ল্যাঙ্গুয়েজ হিসাবে 0 আর 1কেই বোঝে। তাহলে এক্ষেত্রে হোয়াট ইজ ইউজ টু আইডেন্টিফাই, এই কি কোন জিনিসটা ব্যবহার করা হয় যাতে করে একটা ডেটাকে বা ওয়ার্ড বা ডেটাকে সে অড বা ইভেন হিসাবে বুঝতে পারবে। এটার অপশান হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিটকে কম্পিউটারের ক্ষেত্রে একটা অড ইভেন বোঝানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ ইউজড ইন স্পেস ক্রাফট টু উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার। অর্থাৎ স্পেস ক্রাফটে যখন প্রচুর তাপমাত্রার উৎপন্ন হয় বা হওয়ার সম্ভাবনা থাকে তখন সেটার ক্ষেত্রে কোন মেটাল ব্যবহার করা হয়। এটার উত্তর হবে টাইটেনিয়াম মেটাল। ট্যান্টাবুলাম কার্বাইড, এইটা একটা অ্যালয় আছে, টিআই-এর একটা অ্যালয় আছে। আর হ্যাফনিয়াম কার্বাইড, এই দুটো মিলিয়ে কিন্তু এই মেটালটা প্রস্তুত করা হয়, অ্যালয়টা প্রস্তুত করা হয় এবং এটা 4000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই টেম্পারেচার সহ্য করার ক্ষমতা রাখে। নেক্সট প্রশ্ন যেটা, ন্যাশনাল ইউথ ডে ইজ মার্কড অন। ন্যাশনাল ইউথ ডে আমরা কত সাল থেকে পালন করে আসছি বা কত সাল থেকে পালন করে আসছি, এটার উত্তর এই প্রশ্ন এখানে চাওয়া হয়নি, কিন্তু কোন দিনে আমরা পালন করি সেটা আমরা প্রত্যেকেই জানি যে জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে জানুয়ারি 12-তে আমরা পালন করে আসছি। 1984 সাল থেকে এটা পালন করে আসছি। 1984 সাল থেকে আমরা এটা পালন করে আসছি। এটা স্বামী বিবেকানন্দ এর জন্মদিন। স্বামী বিবেকানন্দের জন্মদিনের আদর্শ বা তার যে ভাবধারা, সেই ভাবধারায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1984 সাল থেকে 1984 সালের 12ই জানুয়ারি এই দিনটাকে ন্যাশনাল ইউথ ডে হিসাবে প্রথম ঘোষণা করেছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ মিলিন্দ পনহো।
মিলিন্দ পন্হ কি বুদ্ধিস্ট প্লেস বা বৌদ্ধদের স্থান? ওয়ান অফ দ্য নেম অফ বুদ্ধ, বুদ্ধদের একজনের নাম। আ বুদ্ধিস্ট স্পেসিমেন অফ আর্ট, বা বুদ্ধদের এক ধরনের কার্যকর মানে কলা, শিল্পকলা। এ বুদ্ধিস্ট টেক্সট, না বুদ্ধদের একটা ভাষা বা লেখা। এটা অপশান হবে বুদ্ধিস্ট টেক্সট। বুদ্ধিস্ট টেক্সট এটা এই মিলিন্দ পন্হ অর্থাৎ একটা বুদ্ধদের বইয়ের নাম। এটা কে লিখেছিল? রাইটার হচ্ছে নাগেশ্বর কিন্তু এটা লিখেছিল। কোন ভাষা ছিল এই লেখাটা? মিলিন্দ পন্হর ভাষা হচ্ছে পালি। পরীক্ষায় প্রচুরবার এই প্রশ্নটা, অনেকবার করে এই প্রশ্নটা অনেক সময় আমি দেখেছি আমার যখন আমি পরীক্ষা দিতাম। তো দেখো এখন এই প্রশ্নগুলো কিন্তু একটু অন্যভাবে আসে, যে ট্র্যাডিশনাল জিকে ট্র্যাডিশনালের মতো আসে না, একটু কনসেপচুয়াল বেসিসে আছে। কনসেপ্ট অর্থাৎ একটা তুমি জিকে যে পড়লে, একটা চ্যাপ্টার পড়লে, সেই চ্যাপ্টারের রেসপেক্টে আরও কী কী থিঙ্কিং করে, অর্থাৎ সেইখান থেকে কী ভাবনা আমরা পাই, সেই ভাবনার মাধ্যমে কিন্তু এখন জিকে প্রশ্নগুলো আসে। এর পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্নটা যেটা, সেটা হলো যে দ্য প্রাইমারি প্রডিউসার ইন দ্য ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমে প্রাইমারি প্রডিউসার কে? ইকোসিস্টেমে প্রাইমারি প্রডিউসার হলো প্ল্যান্ট। ইকোসিস্টেমে প্রাইমারি প্রডিউসার হলো প্ল্যান্ট। শুধু প্ল্যান্ট নয়, অর্থাৎ প্রাইমারি প্রডিউসার এটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি অটোট্রপ। এটাকে আমরা কি বলতে পারি? অটোট্রপ। এখানে শুধু এই নয়, এরা ছাড়াও মস জাতীয় উদ্ভিদ, লাইকেন, কিছু কিছু ব্যাকটেরিয়া, কিছু কিছু অ্যালগি, সাম টাইপ অফ ব্যাকটেরিয়া, এইগুলো কিন্তু বেশিরভাগটা, ম্যাক্সিমাম হচ্ছে প্ল্যান্ট বা উদ্ভিদ শ্রেণী। এই উদ্ভিদ শ্রেণী ছাড়াও এরাও কিন্তু এই প্রাইমারি প্রডিউসার হিসাবে আমরা ইকোসিস্টেমে বাস্তুতন্ত্রে এদেরকে গণ্য করে থাকি। নেক্সট কোশ্চেনটা বলছে 10 নম্বর প্রশ্ন, এনিম্যাল প্রোটিন ইজ কল্ড ফার্স্ট ক্লাস প্রোটিন বিকজ ইট ইজ ডেলিশিয়াস ইন টেস্ট, খেতে সুস্বাদু, ইজিলি ডাইজেস্টেবল, সহজে হজম হয়ে যায়, রিচ ইন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডে ভরপুর, চিপ ইন মার্কেট, বাজারে সস্তা। উত্তর তোমরা সকলেই জানো যারা নবম শ্রেণীতে বা পড়াশোনা করেছো। জীবনবিজ্ঞানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যে উদ্ভিদ প্রোটিনকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন এবং প্রাণী প্রোটিনকে আমরা প্রথম শ্রেণীর প্রোটিন বলি, কারণ বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিড এগুলোর এই প্রোটিনের মধ্যে থাকে। যেমন বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিড এর মধ্যে অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে থাকার কারণে আমরা এটাকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলে থাকি। তাহলে প্রশ্ন নাম্বার 10-এর জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 11 প্রশ্নটা বলেছে, দেখো, ইফ দ্য প্রেসিডেন্ট ওয়ান্টস টু রিজাইন ফ্রম হিজ অফিস হি মে ডু সো, তিনি সেটা করতে পারেন, রিজাইন করতে চান তাহলে তিনি তা করতে পারেন। কোথা থেকে? রাইটিং টু দ্য স্পিকার অফ লোকসভা। স্পিকার অফ লোকসভাকে, না প্রাইম মিনিস্টারকে, নাকি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নাকি ভাইস প্রেসিডেন্টকে? ইনি তার পদত্যাগপত্রের কথা ভাইস প্রেসিডেন্টকে লিখতে পারেন। এটা সংবিধানের স্বীকৃত আছে। এবং কোন কোন ক্ষেত্রে প্রেসিডেন্টকে রিমুভ করা যায় বা তাকে তার খালি হয়, সেটা হচ্ছে তিনি মারা গেলে এক্ষেত্রে হতে পারে রেজিগনেশন দিলে তার পোস্ট খালি হয়। আচ্ছা, রিমুভাল বাই সুপ্রিম কোর্ট, আর কি? আর ইমপিচমেন্ট, কোনো অনাস্থা প্রস্তাব নিলে সেক্ষেত্রে ইমপিচমেন্টের কারণে তার রিমুভাল সম্ভব হয়। এটা একটা প্রেসিডেন্ট প্রসঙ্গে একটা বলে রাখি তোমাদেরকে, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই যে সেকশনটা, তোমরা যারা ট্র্যাডিশনাল জিকে বইগুলো ব্যবহার করো, সেই জিকে বইগুলোর মধ্যে তরুণ গোয়েলের বইটা খুব ইম্পর্টেন্ট। সেই তরুণ গোয়েলের জিকে বই থেকে কিন্তু এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেকশনটা, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, এরকম বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আছে চাকরির পরীক্ষার জন্য। যারা কন্টিনিউ প্রিপারেশান করছো বা করবে বলে ভাবছো, তারা কিন্তু এই বইটা থেকে খুব ভালো করে এই কয়েকটা সেকশন, এই রাষ্ট্রবিজ্ঞানের এখান থেকে
প্রতি পরীক্ষাতে সে ডব্লিউবিসিএস টু আইএস যে কোনো পরীক্ষা হোক, সমস্ত টাইপ পরীক্ষায় এ ধরনের প্রশ্ন থেকে থাকে। নেক্সট আমরা দেখছি যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এপ্রিসিয়েশন অ্যালোয়েন্স, এটা এই চারটের সঙ্গে কার সঙ্গে সমান হবে? নেট ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, পার ক্যাপিটা ইনকাম না পার্সোনাল ইনকাম? এটা নেট ন্যাশনাল ইনকাম এই প্রোডাক্টের সঙ্গে সমান হবে, অর্থাৎ এনএনপি। এটাকে জিএনপি বলা হয়, জিএনপির সঙ্গে সঙ্গে এনএনপি ইকুয়ালস হবে। নেক্সট পরের প্রশ্নটা, দ্য পঞ্চায়েত সমিতি রিমেন্স অ্যাকাউন্টেবল ফর ইটস ফাংশন টু, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেবল কার জন্য? তার কার্যকলাপের জন্য অঞ্চল পঞ্চায়েতের কাছে, জনপদ পঞ্চায়েতের কাছে, না গ্রাম পঞ্চায়েত অ্যান্ড গ্রাম সভার কাছে, নাকি জেলা পরিষদের কাছে? উত্তর হবে গ্রাম পঞ্চায়েত অ্যান্ড গ্রাম সভার কাছে, কারণ পঞ্চায়েত সমিতি কিন্তু এদেরকে নিয়েই গঠিত, এই কারণেই এদের কাছেই রেসপন্সিবল হবে। তারপরের প্রশ্নে বলেছে যে আউটসাইড দ্য নিউক্লিয়াস ডিএনএ ইজ ফাউন্ড ইন মাইটোকন্ড্রিয়া, নাকি রাইবোজোম, গলগি বডিজ, নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? অর্থাৎ নিউক্লিয়াস যে আছে, নিউক্লিয়াসের ডিএনএ তার চতুর্দিকে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট প্যারালাল গভর্নমেন্ট ওয়াজ কনস্টিটিউটেড অ্যাট, অর্থাৎ যখন ভারত ছাড়ো আন্দোলন 1942 ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছিল, তখন প্যারালাল গভর্নমেন্ট বা সমান্তরাল একটা গভর্নমেন্ট, তখন সেটা কনস্টিটিউট করা হয়েছিল কোথায় কোথায়? একটা হচ্ছে ব্যালিতে, এটা হচ্ছে উত্তরপ্রদেশে, এটা উত্তরপ্রদেশে। আর কোথায় কোথায় হয়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ, জানতেই হবে। এখান থেকে ডব্লিউবিসিএস সহ সমস্ত অনেক স্টেট এবং রাজ্যের সমস্ত পরীক্ষাতেই প্রায় এই ধরনের প্রশ্ন ন্যাশনাল মুভমেন্ট থেকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আসে। আর এই বাইলি আর তমলুক, ওয়েস্ট বেঙ্গলের তমলুকে এটা করা হয়েছিল প্যারালাল গভর্নমেন্ট। আর করা হয়েছিল সাতারাতে, মহারাষ্ট্রের সাতারা, আর তালচেরে কয়লা খনি আছে, অনেকেই জানো, উড়িষ্যার তালচেরে। পরের প্রশ্ন, দ্য অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং স্পোর্টস ইজ, আউটস্ট্যান্ডিং স্পোর্টসের জন্য, পারফরমেন্সের জন্য কোন কোন অ্যাওয়ার্ডগুলো আমরা দিই? ভারতরত্ন অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড, না দ্রোণাচার্য অ্যাওয়ার্ড? এক্ষেত্রে অপশান হবে দ্রোণাচার্য, এই অর্জুন অ্যাওয়ার্ড ছাড়াও আমরা কিন্তু এই প্রশ্নের জন্য উপযুক্ত অপশান হওয়া উচিত ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড কিন্তু এই স্পোর্টসের ক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি বা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্নে আমরা দেখি, দ্য লংগেস্ট কন্টিনেন্টাল রেলওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবথেকে লার্জেস্ট যে রেলওয়ে বা লংগেস্ট রেলওয়ে, অর্থাৎ দীর্ঘতম রেলওয়ে হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। যারা আমরা জিকে পড়েছি যে ওয়ার্ল্ড লার্জেস্ট, ইন্ডিয়ান লার্জেস্ট, এই তরুণ গোয়েলের বইই আছে, তোমরা এই যখন থরলি পড়বে সবটা দেখতে পাবো ওখানে, যে ইন্ডিয়ার কোনগুলো লার্জেস্ট, লংগেস্ট, হাইয়েস্ট, এই একটা সেকশন আছে। আর ওয়ার্ল্ড লার্জেস্ট, হাইয়েস্ট, লংগেস্ট, এগুলো একটা সেকশন আছে। এখানে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ধরে ওখানে বলা আছে, শুধু পড়তে হবে আর মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই অপশান, ওই প্রশ্ন আছে সেখান থেকে এটা এই হবে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, যেটার লেন্থ হচ্ছে 2559 কিলোমিটার, বা এটাতে তো মাইলসেও দিতে পারে 5753 মাইলস। এটাকে পেরোতে 6 দিন একটানা রেল যদি চলে, তাহলে সেক্ষেত্রে সেই 6 দিন সময় লেগে যাবে কমপ্লিট করতে, এতটা লংগেস্ট। নেক্সট আমরা দেখি দ্য লিস্ট পেনিট্রেটিং পাওয়ার কোনগুলোর মধ্যে? গামা রে, এক্স রে, নাকি আলফা রে, নাকি বিটা রে? এটা সবথেকে পেনিট্রেটিং পাওয়ার কম হচ্ছে গামা রের, কারণ গামা রের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.1 থেকে 0.01 ন্যানোমিটার, আর এর ওয়েভ লেন্থ হচ্ছে 3 × 10⁻19 to 3 × 10⁻20। এর পরের প্রশ্নটা আমরা দেখি, মোস্ট কমনলি ব্লিচিং এজেন্ট, অর্থাৎ
বিরঞ্জক পদার্থগুলোর মধ্যে সবথেকে কোনটা খুবই কমন, সেটা হচ্ছে লিকুইড ক্লোরিন। লিকুইড ক্লোরিন, এটাকে আরও একটা ভাষায় বলা যায়, এটার সংকেত হচ্ছে CaOCl, এটাকে অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। ক্লোরোহাইপোক্লোরাইড এটার কেমিক্যাল ফর্মুলা। 20 প্রশ্নটার আমরা দেখি। জাজেস অফ দ্য ডিস্ট্রিক্ট হাইকোর্ট আর অ্যাপয়েন্টেড বাই জাজেস অফ দ্য ডিস্ট্রিক্ট হাইকোর্ট আর অ্যাপয়েন্টেড বাই গভর্নর। এটা আর্টিকেল 223 এ অনুযায়ী, 233-এ বলা আছে, 23 নয় 33-এ বলা আছে যে জাজেস অফ ডিস্ট্রিক্ট হাইকোর্টের তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষমতা গভর্নর অফ স্টেট, কনসার্ন স্টেট তার আছে। তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো তোমরা বিভিন্ন পরীক্ষাতে দেখেছো, এই টাইপের প্রশ্নগুলো আসে এবং সঙ্গে সঙ্গে এই পরীক্ষাতেও সেই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমরা ভিডিওটা লাইক করলে, যদি ভালো লাগে লাইক করে দিতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিতে পারো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো।